সো পরবর্তী কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হলে পি এবং কিউ ভেক্টর দুটি কিভাবে ক্রিয়াশীল? সো বেসিক্যালি আমরা এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর দেয়া আছে, এইটার যদি আমরা লব্ধি বের করি তাহলে কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে এখন দেখো এখান থেকে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে টু পি কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো। সো এই পার্টটা কি নট ইকুয়াল জিরো, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, আলফা ইজ ইকুয়াল টু আসবে কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস আলফা ইজ ইকুয়াল টু পাই বাই টু। তার মানে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর কিভাবে ক্রিয়াশীল, পাই বাই টু তে ক্রিয়াশীল। জিনিসটা কি বুঝতে পারছো? পাই বাই টু তে ক্রিয়াশীল দেখেই আসলে লব্ধির ভ্যালুটা এরকম আসছে। সো পরবর্তীতে দেখি এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 সালে আসছে। এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি সি ভেক্টর এদের মান 3, 4, 5 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর হলে আমরা লিখতে পারি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, মানে এ বি এর মধ্যবর্তী কোণ। সি স্কোয়ারের ভ্যালু 5, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস আলফা। এখন এদিকে মজার ব্যাপারটা হচ্ছে 3 স্কোয়ার 4 স্কোয়ার, এটা রেজাল্টও হচ্ছে 5 স্কোয়ার। সো এটা ক্যান্সেল আউট। সো বেসিক্যালি থাকতেছে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সো কজ আলফা ইজ ইকুয়াল টু 0 হলে আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রিতে কিভাবে ক্রিয়াশীল, পাই বাই 2 তে ক্রিয়াশীল। সো নেক্সট, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের মানের যোগফল হচ্ছে 16 নিউটন, লব্ধির মান হচ্ছে 8 নিউটন। যোগফল 16 নিউটন, লব্ধির মান 8 নিউটন। লব্ধি বল ক্ষুদ্রতম বলের সাথে লম্ব হলে বল দুইটি কত? সো এটাকে আমি ধরি পি ভেক্টর, ক্ষুদ্রতর বল, এটা কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। সো দেখো এই ভেক্টরটাকে আমি এদিক দিয়ে লিখতে পারি পি ভেক্টর, খুব ছোট করে লিখলাম ছোট ভেক্টরটা। সো আমাকে দেয়া আছে দুইটা ভেক্টরের যোগফল 16। আমি ধরে নিলাম এখানে কিউ ভেক্টরটা কি বড় পি ভেক্টরের তুলনায়। সো কিউ ভেক্টরটা যদি বড় হয়, কিউ ভেক্টর বড় পি ভেক্টরের তুলনায়, সো কিউ ইজ ইকুয়াল টু 16 মাইনাস পি। ঠিক আছে, কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 16 মাইনাস পি। এখন এই জায়গায় দেখো এই কোণটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আমাকে এই জায়গায় লব্ধি বলা আছে, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 8। আমরা এই যে সমকোণী ত্রিভুজটা চিন্তা করি, এই যে সমকোণী ত্রিভুজটা কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি না, সরি, তাহলে কি লিখতে পারবো আমরা, এই জায়গায় আমরা যে জিনিসটা লিখবো, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি, এটা যদি থিটা হয় ভূমি হচ্ছে পি স্কোয়ার, লম্ব কি আর, আর স্কোয়ার হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ কি প্রতিভুজ কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার লিখি প্লাস আর স্কোয়ারের জায়গায় 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ারের জায়গায় কি 16 মাইনাস পি হোল স্কোয়ার। সো তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কি পাবা, পি স্কোয়ার প্লাস 64 ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ারকে আমরা ডিরেক্ট লিখতে পারি 256 মাইনাস প্লাস পি স্কোয়ার লিখে ফেলি মাইনাস 16 ইন্টু 2 32 পি। তাহলে দেখো পি পি ক্যান্সেল আউট, 64 থেকে এটা চলে গেলে আমার কত থাকতেছে 32 পি ইজ ইকুয়াল টু এই পাশে থাকবে 192
এবং এখান থেকে পি আসবে কত 6 নিউটন। ক্লিয়ার? তো 6 নিউটন যদি আসে, দেখো 6 নিউটন ওয়ালা অপশন কি আছে এইটা, তার মানে এটাই হচ্ছে आंसर। দেখো একটা 6 নিউটন হলে আরেকটা কি 10 নিউটন হইছে, তার মানে কিউ আসবে কত 10 নিউটন। এখন দেখো পি প্লাস কিউ কত, পি প্লাস কিউ হচ্ছে 60 নিউটন, হইছে 16 নিউটন। ওকে, বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথটা করব। তো পরবর্তীটা দেখি, একটি বস্তুর উপর তিনটি বল ক্রিয়াশীল হলে নিচের কোন তিনটি বল এর লব্ধি শূন্য হবে না? তিনটা বলের লব্ধি কি হবে না? শূন্য হবে না। এটা কিন্তু খুবই ট্রিকি ম্যাথ। কিভাবে করবো আমরা এটা? হুম, আমরা যে জিনিসটা চিন্তা করব, দেখো খুব সূক্ষ্মভাবে চিন্তা করব। সো পি প্লাস কিউ দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যদি আমি যোগ করি তাহলে লব্ধি জিরো হবে। এই কেসটা আমরা বিবেচনা করতেছি। তাইলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। এই যে মাইনাস আর ভেক্টর, এই মাইনাস আর ভেক্টরের মিনিমাম এবং ম্যাক্সিমাম কি হবে? পি মাইনাস কিউ থেকে পি প্লাস কিউ পর্যন্ত। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাইলে আর এর মান হওয়া সম্ভব, আদারওয়াইজ কি সম্ভব না? আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তাইলে আমরা এই ঘটনাটা দেখি যে উপরের কোন অপশনের জন্য এই ঘটনাটা সত্যি হয়। সো এই যে দুইটা ভেক্টর এখানে আসছে, এই দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল সর্বোচ্চ কত? যোগফল হচ্ছে মানে হাইয়েস্ট, হাইয়েস্ট হচ্ছে কত 20 আর লোয়েস্ট 0। তার মানে কি এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব। এরপরে দেখো এই কেসে হাইয়েস্ট 20, লোয়েস্ট কত 0। তার মানে এই কেসে কি এটা হওয়া কি সম্ভব? ইয়েস, এটা হওয়া সম্ভব। তার মানে এটাও আমরা নিব না। এই কেসে দেখো কি ঘটে, সর্বোচ্চ কত 10 প্লাস 20 30 এবং সর্বনিম্ন 10, তার মানে এটাও হওয়া সম্ভব। এই কেসে দেখো 20 প্লাস 10 কত আসে, 20 প্লাস 10 হচ্ছে 30 এবং লোয়েস্ট আসতেছে 10, তার মানে 40 নিউটন। তার মানে এইটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, লব্ধি শূন্য হবে না। হাইয়েস্ট লব্ধি হচ্ছে 30, এর সাথে 40 লব্ধি করে আরেকটা লব্ধি আসবে, এই কেসে কি হয় লব্ধি শূন্য হবে না। ঠিক আছে, কোশ্চেন সলভ করার আগে আমরা এখন একটা নতুন থিওরেম শিখবো, উপপাদ্য শিখবো, সেটা হচ্ছে লামের উপপাদ্য। সো প্রিভিয়াসলি আমরা এই টপিকটা একটু স্কিপ করে প্রবলেম সলভিং করছিলাম, এখন আমরা এই টপিকটা পড়বো এবং টপিকটা পড়ার পরে আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা আবার সলভ করব। এখন আমরা লামের উপপাদ্য নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমাদেরকে কিছু ব্যাপার বুঝতে হবে যে লামের উপপাদ্য কখন খাটবে। এটা হচ্ছে তিনটি বলের সাম্যাবস্থায় লামের উপপাদ্য খাটবে, সাম্যাবস্থায়, এবং তিনটি বল একই সময়ে এবং একই বিন্দুগামী হতে হবে। তার মানে একই বিন্দুগামী বলতে আসলে সমবিন্দু সমতলীয়, সমবিন্দুগামী বল মানে একই বিন্দু দিয়ে ক্রিয়াশীল থাকবে এবং সমতলীয় আর কি, বল তিনটা সমতলীয় হতে হবে এবং তিনটি বল সমতলীয় হতে হবে। এবং লাস্ট কন্ডিশন হচ্ছে সে ত্রিভুজ সূত্র মেনে চলবে। সো বেসিক্যালি লামের উপপাদ্যকে আমরা ইউজ করি কিসের জন্য? লামের উপপাদ্যটা আমরা ইউজ করি মূলত এই তিনটা বলের ক্রিয়া দ্বারা সাম্য অবস্থার জন্য। ধরো একটা বস্তু, এই বস্তুকে এই দিক থেকে টানা হচ্ছে পি বলে, এদিক থেকে টানা হচ্ছে কিউ বলে, এবং এই দিক থেকে টানা হচ্ছে কি বলে আর বলে। এখন সে সাম্যাবস্থায় আছে, তার কোনো ধরনের গতি নাই, সে পি কিউ ও আর বল দ্বারা বস্তুটি সাম্যাবস্থায় রয়েছে।
বল দ্বারা বস্তুটি সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লামির উপপাদ্য প্রয়োগ করতে পারবো। সো এইখান থেকে আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সো চলো আমরা এই জিনিসটাকে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দেখাবো এবং লামির উপপাদ্য আসলে কি মিন করে সেই জিনিসটা আমরা বুঝবো। সো বেসিক্যালি আমরা ধরো এই অবজেক্টটাকে আঁকি, এই অবজেক্টটাকে আবার আঁকলাম, এই হচ্ছে পি বল, এই দিকে হচ্ছে কিউ বল, এইদিকে হচ্ছে আর বল। সো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা বিটা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ গামা। ঠিক আছে? সো এই জিনিসটা, এই ফিগারটা আমরা বুঝলাম। এই জাস্ট হচ্ছে আমরা তিনটা বল ধরে নেই, তিনটা বলের ক্রিয়ায় এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। সো বেসিক্যালি আমরা লিখবো এখানে যে পি কিউ ও আর বলের ক্রিয়ায় বস্তুটি সাম্যাবস্থায় রয়েছে। সো তাহলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো এখন আমরা দেখি যে এই জিনিসটাকে আমরা কিভাবে ত্রিভুজ সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? সো বেসিক্যালি চলো আমরা সেটা ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখাই। যে আমরা প্রথমে এই যে পি বাহুটাকে নির্দেশ করি। পি বাহুটা এদিকে, এটা হচ্ছে আমার পি বাহু সমান্তরাল। পি বাহু যদি এদিকে হয় এটা হলো আমার কিউ বাহু। তাহলে এইটা পি, এটা কিউ, তাহলে এটা কি হবে আর। আর তাহলে আমি বেসিক্যালি লিখতে পারি এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। ক্লিয়ার? এখন দেখো আমি যে এই জিনিসগুলোকে বের করলাম, আমার হচ্ছে এই এই জিনিসগুলোর কোনগুলাকে নির্দেশ করতে হবে। কোনগুলাকে আমি কিভাবে নির্দেশ করব? তাহলে এগুলাকে বর্ধিত করতে হবে। তাহলে এদিকে আমি বর্ধিত করলাম পি কে, এদিকে বর্ধিত করলাম কিউ কে, এদিকে বর্ধিত করলাম আর কে। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এই জিনিসগুলোকে বর্ধিত করেছি। তাহলে এইটা পি, এইটা হচ্ছে পি, এটা পি, এটা পি ভেক্টর। দেখো পি, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? পি এবং কিউ। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে? এই সিনারিও অনুযায়ী। এরপরে দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কি? এটা হচ্ছে কিউ এবং এটা হলো আর। এর মধ্যবর্তী কোণ কি হচ্ছে? আলফা বিটা। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বিটা। এরপরে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর ও পি এর মধ্যবর্তী কোণ, আর ও পি এর মধ্যবর্তী কোণ কি? গামা। ঠিক আছে? আর ও পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। সো আমরা তাইলে ভেক্টরের কোণগুলো বের করে ফেললাম। তাহলে এই কোণটা কি? 180 ডিগ্রি মাইনাস আলফা। এই কোণটা কি? এই কোণটা কি হবে? 180 মাইনাস গামা। আর এই কোণটা কি? 180 মাইনাস বিটা। ক্লিয়ার? এই সিনারিও অনুযায়ী হচ্ছে লামির উপপাদ্য হবে। লামির উপপাদ্য বেসিক্যালি বলে যে এই যে ভেক্টরের মান, আমি এভাবে লিখি, ভেক্টরের মান ডিভাইডেড বাই, ধরো পি ভেক্টরের মান ডিভাইডেড বাই সাইন অনুপাত কার পি এর বাকি দুইটা ভেক্টর কি কি আছে? আর এবং কিউ। সো আর ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু কিউ ভেক্টরের মান, তাহলে কিউ ভেক্টরের বিপরীতে কে কে আছে? পি এবং আর এর মধ্যবর্তী কোণ, সাইন পি ভেক্টর এবং আর এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু পি কিউ আর। আর ভেক্টর তাহলে কি? সাইন অফ আর এর বিপরীতে কে আছে? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে বেসিক্যালি জিনিসটা কি মিন করতেছে? এটাই আসলে কি সূত্র? এটাই আসলে লামির উপপাদ্য। তাইলে পি ডিভাইডেড বাই সাইন কি লেখা যায়? পি কিউ, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ
আর এবং কিউ এর মধ্যবর্তী পি এর বিপরীতে কি আছে বিটা, সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন কি হবে পি আর আর এর মধ্যবর্তী কোণ গামা আর আর ডিভাইডেড বাই সাইন আলফা। সো এইটাকে বলা হয় লামির উপপাদ্য। লামির উপপাদ্য, তো এটা আমরা লামির উপপাদ্য নামে চিনি। তাহলে এটার সাথে ত্রিভুজের আরেকটা সূত্র আমরা শিখছিলাম, সাইন সূত্রের খুব একটা মিল আছে। তো এই মিলটা আমরা একটু দেখি, যে আমরা আগে একটা ত্রিভুজ গঠন করে এরপরে আমরা কোণগুলা দেখাবো। এই হচ্ছে ত্রিভুজ গঠন করলাম, ছোট করে গঠন করি। এরপরে এটাকে আমরা নাম দিলাম পি ভেক্টর, এটাকে নাম দিলাম কিউ ভেক্টর, এটাকে নাম দিলাম আর ভেক্টর। ঠিক আছে, এন্ড এই কোণটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তো আমরা সাইন সূত্র অনুযায়ী লিখি, সাইন সূত্র অনুযায়ী কি লিখতে পারি, সাইন সূত্র অনুযায়ী লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কি পি, এটার বাহুর দৈর্ঘ্য কি হবে কিউ, এটার বাহুর দৈর্ঘ্য কি হবে আর। তো বাহুর দৈর্ঘ্য অনুযায়ী আমি লিখতে পারি যে যেই বাহু, ধরো এই যে বাহু নিলাম পি ডিভাইডেড বাই সাইন কি হবে আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই তার বিপরীত সাইন বিটা এন্ড গামা, গামা কোনটা কিভাবে আসবে আর ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন লামির উপপাদ্য বলে ভেক্টরের মধ্যবর্তী কোণ, লামির উপপাদ্য কি বলে, ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ মিন করে তাইলে দেখো এই জায়গায় কি আসে, এই যে আমি এই ভেক্টরগুলোকে এখানে একটু বর্ধিত করি, এই যে বর্ধিত করলাম প্রথমটা, এটাকে বর্ধিত করলাম দ্বিতীয়টা, এটাকে বর্ধিত করলাম তৃতীয়টা, ঠিক আছে। সো বেসিক্যালি এই কোণটা তাহলে কত, 180 মাইনাস আলফা, এই কোণটা কত 180 মাইনাস, সরি এটা হবে গামা 180 মাইনাস আলফা, আর এটা হয়ে যাবে 180 মাইনাস বিটা। এখন আমাকে তো তীর চিহ্ন দেখাইতে হবে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, ঠিক আছে। সো লামির উপপাদ্য বলে বাহুর দৈর্ঘ্য বা যে বলটা কাজ করতেছে ওই বলের মান পি ভেক্টর ডিভাইডেড বাই বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বাকি দুইটা ভেক্টর কে আছে, কিউ এবং আর, এর মধ্যবর্তী কোণ, বাকি দুইটা ভেক্টর আছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাইলে আমি কি লিখতে পারি এদিকে, সাইন 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই, দেখো কিউ পি এরপরে কিউ আমি নিলাম, কিউ এর বিপরীতে কে কে আছে, কিউ এর বিপরীতে আছে পি আর আর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি সাইন 180 মাইনাস বিটা, পি কিউ আর, আর হচ্ছে কি সাইন 180 মাইনাস গামা। তাহলে এই জিনিসটাকে তুমি সিম্পলিফাই করো, পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর আর ডিভাইডেড বাই সাইন গামা। ক্লিয়ার ব্যাপারটা? তাইলে এটা কি আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি আমার এখানে আসলে সাইনের সূত্রের সাথে লামির উপপাদ্যের মিলটা কোথায়, সাইনের সূত্রের সাথে লামির উপপাদ্যের মিলটা ধরতে পারছি। সো সাইনের সূত্রে বলে বাহুর মধ্যবর্তী কোণ, ত্রিভুজে উৎপন্ন কোণগুলো শীর্ষবিন্দুর সাথে যে উৎপন্ন হয় বাহুর দ্বারা কোণ। আর লামির উপপাদ্য বলে ভেক্টরের মধ্যবর্তী কোণগুলা, ঠিক আছে। তাহলে লামির উপপাদ্য অনুযায়ী আমরা এখন কিছু ম্যাথ করব, বা লামির উপপাদ্য দিয়েই করতে হবে ব্যাপারটা এমন না, আমরা লামির উপপাদ্যের সাহায্য নিব কিছু ম্যাথ করার জন্য। সো চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, দেন আবার আমরা অন্য কোনো থিওরি শিখবো। আমাদের এখানে কোয়েশ্চেনটা কি, তিনটি বল যথাক্রমে 9, 12 এন্ড 15 একটি বস্তুর ক্রিয়াশীল থাকায় সাম্যাবস্থায় রয়েছে। তো ধরে নেই এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর তিনটা বল ক্রিয়াশীল, 9 এবং 15 নিউটনের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। সো আমি ধরে নিলাম এটা হইল পি হচ্ছে 9, এটা হইল কিউ হচ্ছে 12, এটা 9 নিউটন 12 নিউটন, আর এটা হইল কি পি কিউ আর হচ্ছে 15 নিউটন। সো বেসিক্যালি আমাদের এই দুইটার পি এবং পি কিউ নাকি 9 নিউটন এবং 15 নিউটন, সো 9 নিউটন পি এবং আর এর মধ্যবর্তী এর লব্ধিটা বের করতে হবে। সো বেসিক্যালি লব্ধির মান
সেটা কি কিউ এর সমান না? ইয়েস, লব্ধির মান কিউ এর সমান। তাহলে আমি বেসিক্যালি লিখতে পারি এখানে যে 9 স্কয়ার প্লাস 9 স্কয়ার, সো আমি এই কোণটাকে ধরে নিলাম আলফা, 9 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 9 ইন্টু 15 cos আলফা ইজ ইকুয়াল টু 12 স্কয়ার। লিখতে পারি আমরা এটা। এরপরে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে কিসের মান পাবা? আলফার ভ্যালু পাবা। সো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি যে আলফার ভ্যালু কত আসে। 144 ইজ ইকুয়াল টু 81। আচ্ছা, এটাকে আমি মাইনাস করে দেই। মাইনাস 81 মাইনাস 15 স্কয়ার 225 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 ইন্টু 15 is equal to cos alpha. Cos alpha is equal to minus 3/5. So এটা যদি minus 3/5 হয়, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? So alpha is equal to cos inverse minus 3/5. তো বেসিক্যালি এটাকে আমরা লিখবো যে পাই মাইনাস cos inverse 3/5। এটাই হলো এই কোয়েশ্চেনের অ্যান্সার। সো বেসিক্যালি এই সি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার, পাই মাইনাস cos ইনভার্স 3/5। সো পরবর্তী কোয়েশ্চেন দেখি। তিনটি ভেক্টর পি কিউ এবং আর তাদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ভেক্টরের মান, আচ্ছা আমি ডিরেক্ট মান আকারে লিখি, পি ভেক্টরের মান কিউ এর সমান, পি ভেক্টরের মান কিউ এর সমান আর ভেক্টরের মান √2p এবং পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে কি জিরো ভেক্টর। পি কিউ কিউ আর এবং পি আর এর মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করতে বলেছে। সো আমরা এদিকে একটা কাজ করব, আমরা যে কাজটা করব পি এবং কিউ এর মধ্যবর্তী পি প্লাস আর এইটার সরি পি প্লাস কিউ, ইজিলি আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। পি প্লাস কিউ এর লব্ধির মান হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, আমরা এভাবে ক্যালকুলেশন করব এবং ধরবো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এইটা ধরে আমরা ক্যালকুলেশন করি, আমরা এই আলফাটা বের করে ফেলি। আলফাটা যদি বের করতে পারি বাকি কাজ আমরা করে ফেলতে পারবো। সো চলো আমরা স্টার্ট করি। পি স্কয়ার প্লাস, দেখো পি আর কিউ পরস্পর কি সমান, তাহলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু আর স্কয়ার সমান কত হবে? 2p স্কয়ার। সো বেসিক্যালি আমার এখানে কি কি হচ্ছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, তাইলে এই জায়গায় এটাও কাটাকাটি গেল, তাহলে 2p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 0, cos আলফা ইজ ইকুয়াল টু 0, আলফা ইজ ইকুয়াল টু π/2। ক্লিয়ার? π/2 আসতেছে। সো পি এবং কিউ কিভাবে কাজ করে? পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর, পি এবং কিউ পরস্পর কিভাবে কাজ করতেছে? 90 ডিগ্রিতে কাজ করতেছে। তাইলে আর কিভাবে কাজ করে? পি ও কিউ হচ্ছে 90 ডিগ্রিতে যদি কাজ করে, তাহলে আর ভেক্টরটা কিভাবে কাজ করে? এদিকে কাজ করে নাকি এদিকে কাজ করে বা এদিকে কাজ করে, সেইটাও কিন্তু আমাদের বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বের করতে পারবো না। তাহলে আর ভেক্টরটাও আমার ধরে নিতে হবে যে এটার সাথে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, আদারওয়াইজ আমি ইজিলি ধরতে পারবো না। তো আর ভেক্টরটাকে আমি কিভাবে ধরবো? আর ভেক্টর কি পি আর কিউর লব্ধি। তো লব্ধিকে আমি যেহেতু 90 ডিগ্রিতে কাজ করতেছে, তাহলে আমি বলতে পারি ধরো যে লব্ধি বরাবর কাজ করতেছে আর ভেক্টর। তাহলে এই কোণটা বের করে ফেলি, এই কোণটা যদি বের করে ফেলি তাহলে এইটার আমরা বলে দিব এটা অরিজিনাল আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এর সাথে 90-র সাথে বা 180 থেকে থিটাটা বাদ দিয়ে দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সো আর ভেক্টর যেহেতু পাইছি, তাহলে tan থিটা সমান আমি বলতে পারি কি, tan থিটা সমান লম্ব, লম্ব হচ্ছে আমার কিউ, ভূমি হচ্ছে কি পি, এবং পি এবং কিউ সমান, তাইলে কি থিটা ইজ ইকুয়াল টু কত আসে? 45 ডিগ্রি আসে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসতেছে? এটা যদি 45 ডিগ্রি আসে, এই অ্যাঙ্গেলটা আসবে 180 মাইনাস 45 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 45 কত? 135। তাহলে এই অ্যাঙ্গেলটা আসতেছে 135, এই অ্যাঙ্গেলটাও কি আসবে? 135। সো বেসিক্যালি আমি এখান থেকে যে জিনিসটা বুঝলাম, মানে আমার এই রেজাল্টটা হচ্ছে আমরা বের করে ফেলছি কিন্তু পি পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত?
পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90, পি এবং আর পি আর এর মধ্যবর্তী কোণ পি আর এর মধ্যবর্তী কোণ 135। এরপরে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 135। তাহলে আমি এই ক্রমে যদি বের করতে চাই, তাহলে দেখো প্রথমে 90 এদিকে আছে, এরপর 135, এরপর 135। তো এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। তো পরবর্তী কোয়েশ্চেনে যাই। টু ফোর্সেস আর ইকুয়াল to F/2 act at right angle. Their effect may be neutralized by a third force acting along their bisector in the opposite direction. What is the magnitude of the third force? So basically যা বলতেছে F/2 বলে ক্রিয়াশীল দুইটা বল 90 ডিগ্রিতে একটা বস্তুর উপর, এই যে F/2 এভাবে এবং এভাবে হলো যে দুইটা বল কি করতেছে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, এবং তাদের বাইসেক্টর, তার মানে কি বাইসেক্টর মানে হচ্ছে এইটার একদম সমদ্বিখণ্ডিত বরাবর বিপরীত দিকে, অপোজিট, তার মানে বিপরীত দিকে একটা বল কাজ করতেছে এফ, যে কিনা এই সবগুলা থার্ড ফোর্স একটা অ্যাক্ট করতেছে ক্রিয়াশীল এই বস্তুর উপর, যাতে তিনটা বল দ্বারা সাম্যাবস্থায় ক্রিয়াশীল হয়। তাহলে কি এটা লব্ধি না? তাহলে এটা যদি লব্ধি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে আমরা লব্ধিটাকে বের করি। এফ নেট is equal to square root f square by 4 plus f square divided by 4. So basically 2f square divided by 4. So 2f divided by 2. Clear? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2f divided by 2, তাহলে 2f into 2 divided by 2 into root 2. So এটা কাটা, তাহলে f by root 2. তাহলে এটা আসতেছে কি f divided by root 2. root 2 বলে যদি আমি একে টানি অপোজিট ডিরেকশনে f divided by root 2, তাহলে আমার কি হবে যে নিউট্রালাইজ হবে তিনটা বল মিলে। সো থার্ড ফোর্স ইজ f divided by root 2.